Now, we would like to hear from the software engineer of CAF, Yazalimin A.S, to share his journey in building a cross-platform app from scratch in his talk entitled as From Native Chaos to Unified Simplicity. Please put your hands up for Mr. Shakil Ahmed Shaj. Thank you. আসসালামু আলাইকুম আমি শাকিল আহমেদ সাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি হচ্ছে কাফ বাংলাদেশে আর কি তো আজকে আমি মেইনলি একটা খুবই কমন টপিক নিয়ে আলোচনা করব বিষয়টা আসলে খুব কমন হইলো এটা নিয়ে সবথেকে বেশি কনফিউশন এবং সবথেকে বেশি আলোচনা হয় সেটা হলো যে আপনি যদি হচ্ছে আপনার কোম্পানি হোক বা আপনার পার্সোনাল প্রজেক্টের জন্য হোক আপনি যদি আপনার মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চান তাহলে আসলে আপনি কোন প্ল্যাটফর্মে ডেভেলপ করবেন আপনি কি নেটিভ অ্যান্ড্রয়েডে যাবেন ফ্লাটারে যাবেন রিঅ্যাক্ট নেটিভে যাবেন না অন্য কোনো প্ল্যাটফর্মে যাবেন আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এক ধরনের পার্সপেক্টিভ থাকে ম্যানেজমেন্টের হচ্ছে এক ধরনের পার্সপেক্টিভ থাকে তো সব কিছু মিলে আপনার জন্য সবথেকে বেশি কস্ট এফিশিয়েন্ট কোনটা হবে এটা হচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং রিয়েল লাইফ কিছু টেস্ট কেস বা হচ্ছে এইগুলোর অনুযায়ী হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করা ট্রাই করব তো মোটামুটি আমি বলতে পারি যে আপনারা যদি সেশনটা শেষ পর্যন্ত দেখেন মনোযোগ দিয়ে হয়তো নেক্সট টাইম যখন আপনারা এই টাইপের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন আপনাদের একটু হলেও হেল্প হবে তো সবার প্রথমে আমি হচ্ছে একটা কোর্স দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সেটা হলো ইউ ক্যান্ট নো হোয়ার ইউ আর গোয়িং আনটিল ইউ নো হোয়ার ইউ হ্যাভ বিন তো যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বা টেকনোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা খুবই ইফেক্টিভ ধরুন আপনি কোনো একটা প্রবলেম ফেস করতেছেন তো আপনি যদি সবার আগে এটা নিয়ে স্টাডি করেন যে এই সেম প্রবলেমটা এর আগে হচ্ছে কারা কীভাবে ফেস করছে এবং এটার জন্য আসলে কি কি সলিউশন তারা ট্রাই করছে এটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত স্টাডি করেন আমার কাছে মনে হয় যে আপনার বর্তমান যেই সমাধানটা আছে এটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন আর কি তো এইটার উপরে বেস করে আমি মোটামুটি আজকে এই 4টা টপিক কভার করার চেষ্টা করব সবার প্রথমে আমি একটু পিছন থেকে শুরু করব যে আসলে একটা সেপারেট কোড বেস থাকলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন এবং অ্যাকচুয়ালি কেন আমাদের একটা শেয়ার্ড কোড বেস দরকার আমি মূলত অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস নিয়ে কথা বলবো যেহেতু এটা মোবাইল সেন্ট্রিক আপাতত হচ্ছে ডেস্কটপ আর ওয়েবটা একটু স্কিপ করবো আর কি এবং তারপরে আমি হচ্ছে একটু আন্ডার দ্য হুড যেই কমন যেই ক্রস প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো কাজ করে সেটা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করবো যেন মোটামুটি টেকনিক্যাল নন টেকনিক্যাল পার্সন একটু বুঝতে পারেন যে আন্ডার দ্য হুড এগুলো আসলে কীভাবে কাজ করতেছে যখনই হচ্ছে আপনার এই প্রসেসগুলো ভিজুয়ালাইজ বা ইমাজিন করতে পারবেন আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে এই সিদ্ধান্ত নেওয়াগুলো একটু ইজি হয়ে যাবে তারপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে আমাদের যে কাপগার্ড অ্যাপ আমি হচ্ছে কিভাবে কোন স্ট্র্যাটেজি দিয়ে কোন কেস স্টাডির উপর ডিপেন্ড করে এটা বিল্ড করছি এটা নিয়ে একটু আলোচনা করব তো সবার প্রথমে একটু এই দুইটা স্ক্রিন একটু আপনারা দেখেন জাস্ট যে দেখুন তো এই দুইটা স্ক্রিনের ভিতরে আপনারা কোনো পার্থক্য লক্ষ্য করতে পারতেছেন কিনা একটা হচ্ছে আইওএসের ক্ষেত্রে আর একটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আইওএসের ক্ষেত্রে যেই মাই জিপি এক্সক্লুসিভ যেই বোনাসটা এটা কিন্তু মিসিং হ্যাঁ হইতে পারে এটা ইন্টেনশনাল কোনো একটা চেঞ্জ পরে ইটারেশন এটা দিয়ে দিবে বাট পার্থক্যটা কিন্তু আছে এখানেও দেখেন যে কিছু ডিজাইন পার্থক্য আছে বাট দেখেন ছোট্ট একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে সেটা হলো এখানে একটা ইনফো আইকন আছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আইওএসের ক্ষেত্রে সামহাও এটা নাই এটাও হইতে পারে কোনো একটা ইন্টেনশনাল ডিসিশন এবং ফাইনালি দেখেন মাইরোবির অ্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইওএসের ক্ষেত্রে ক্যাটাগরিগুলো অনেক কম তো আমার মেইন পয়েন্টটা হলো যে আপনি যদি সেপারেট কোড বেস ম্যানেজ করেন এরকম ছোটোখাটো কিছু জিনিস আপনার মিস হবেই এটা আসলে কোনো সমস্যা তা বলবো না কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু মিস করে ফেলি যার ফলে বিজনেসে একটা ইম্প্যাক্ট পড়তে পারে তো শুধুমাত্র যে ইউআইএ এই সমস্যাগুলো হয় তা কিন্তু না আমি আমার একটা পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম ডেভেলপ করতেছিলাম একটা অ্যাপের জন্য তো নর্মালি আমরা কী করি যে যখন আসলে ফাইনালি কোনো একটা অ্যামাউন্ট ডিডাক্ট হবে আমরা চার্জটা যোগ করে ইউআইতে শো করি তো ধরেন আমার 100 টাকার পেমেন্ট আমি হচ্ছে 10 টাকা ফি যোগ করে ইউআইতে শো করলাম কিন্তু আলটিমেটলি আমাদের আর্কিটেকচার অনুযায়ী আমরা এই অ্যামাউন্টটা ব্যাকএন্ডে পাঠাইতাম জাস্ট বেস অ্যামাউন্টটা যেন ডাইনামিকভাবে আপনার চার্জটা ক্যালকুলেশন হয় ব্যাকএন্ড থেকে তো আমাদের টিমে নতুন একজন হচ্ছে জয়েন করলো সে হচ্ছে ধরেন আইওএসে জয়েন করছে তো সে আসলে ভুলবশতই কী করলো যে সার্ভারে যখন পাঠাইতে গেল সে বেজ অ্যামাউন্টের সাথে ফিটা যোগ করে 110 টাকায় ব্যাকএন্ডে পাঠিয়ে দিচ্ছে আর কি তো আলটিমেটলি দেখা যাচ্ছে তার ডাবল চার্জ সেটা আপনার কাটছে যদিও টেস্টিং স্টেজ এটা ধরা পড়ে এবং এটা পড়া উচিত কিন্তু সমস্যা হলো অনেক সময় রাশের সময় জিনিসটা মিস হয়ে যাইতে পারে প্লাস দুইটা অ্যাপ মানে দুইটা আলাদা টেস্টিং দুইটা সিনারিও এখানে আসলে একটা ঝামেলা হয় আর রিলিজের ক্ষেত্রে আসলে যে সমস্যাগুলো হয় আপনারা মোটামুটি সবাই জানেন এগুলো আমি এক্সপ্লেন করতেছি না তো
তো আলটিমেটলি এই সমস্যাটা সমাধানের জন্যই আসলে সবাই সবসময় ট্রাই করছে যে আমরা সামহাও যদি আমাদের লজিক বা ইউআই সব কিছু একটা কোড বেজে আনতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না, আমরা দুইটা রিলিজ একসাথে দিতে পারতাম, প্রায়োরিটি সেট করা লাগতো না, আমাদের বসদের ম্যাক্সিমাম থাকে আসছে আইওএসের ফোন, আমাদের নিজেদের থাকে অ্যান্ড্রয়েড ফোন, সব কিছু মিলায় খুব বড় একটা ক্যাওস হয় আর কি। তো যাই হোক, কর্দোবা আয়োনিক 2009 থেকে 13-র ভিতরে এই সমস্যাটা সমাধানে ট্রাই করছিল ওয়েব ভিউ বেস সলিউশন দিয়ে, বাট আলটিমেটলি ওয়েব ভিউ বেস দিয়ে পারফরমেন্সে আসলে খুব বেশি একটা ইম্প্রুভ করা যায় নাই। জামারিনের ক্ষেত্রেও সেম, রান টাইমের জন্য কিছু আপনার স্পেস প্লাস ইউআই ইস্যুর জন্য এটা আসলে খুব বেশি আমরা ডেভেলপাররা অ্যাডাপ্ট করতে পারি নাই। বাট আলটিমেটলি হচ্ছে 2012 সালে হচ্ছে মার্ক জুকারবার্গ একটা স্টেটমেন্ট দেয় যে আওয়ার বিগেস্ট মিস্টেক ওয়াজ বেটিং টু মাচ অন HTML5। তো তখন নর্মালি যখন তাদের যখন ফেসবুক অ্যাপটা আসলে আপনার HTML5টা এমডেড করে আপনার ফেসবুকটা ইয়ে করতো আর কি। তো যখন আসলে অ্যাপটা অনেক বড় হচ্ছিল তখন তারা অনেক পারফরমেন্স ইস্যু ফেস করতেছিল। তো এই সমস্যাটা অ্যাড্রেস করে হচ্ছে আপনার 2013 সালে জর্ডান ওয়েক নামের একজন ভদ্রলোক, সে হচ্ছে একটা ট্রিক্স বের করে। সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড থেকে আপনার নেটিভ আইওসে ইউআই রেন্ডার করার একটা ওয়ে বের করে। আলটিমেটলি সেটা হচ্ছে একটা হ্যাকাথনে সে দেখায়, ইন্টারনাল একটা হ্যাকাথন, এবং সেটা থেকেই আলটিমেটলি আমরা 2015 সালে আমরা হচ্ছে রিয়াক্ট নেটিভ ওপেন সোর্স হিসেবে পাই। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটু সিম্পল টার্মে একটু বোঝানোর চেষ্টা করব। মানে বর্তমানে কিন্তু রিয়াক্ট নেটিভের যে আর্কিটেকচার অনেক উন্নত হয়েছে, অনেক কিছু এফিশিয়েন্ট করা হয়েছে, কিন্তু বর্তমানে কিছু প্রজেক্ট কিন্তু এখনও পুরনো আর্কিটেকচারে আছে। তো আমরা যদি একটু পুরনো আর্কিটেকচারটা একটু দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি হচ্ছে গ্র্যাজুয়ালি কীভাবে আমরা প্রবলেম সলভ করতে করতে বর্তমান স্টেজে আসছি। তো যাই হোক, আমি একটু শুরু করি। তো আমি ভিউ দিয়ে শুরু করি। এখানে আপনি দেখতেছেন যে জাভাস্ক্রিপ্ট কোডে আমাদের একটা সিম্পল একটা টেক্সট আছে, হ্যালো ড্রয়েড কন। এটা আপনি লিখলেন, লেখার পরে আপনি জাস্ট স্টেপগুলো একটু দেখেন যে মানে এটাই দেখলেই হবে যে আসলে কতগুলো স্টেপ এখানে পার করতে হচ্ছে জাস্ট আমাদের ভিউতে রেন্ডার পর্যন্ত আসা পর্যন্ত। সো আমাদের হচ্ছে ব্যাবেল নামের একটা কম্পাইলার আছে, সেটা প্রথমে এটা একটা এলিমেন্টে কনভার্ট করবে। এলিমেন্টে কনভার্ট করার পরে রিকনসিলিয়েশন স্টেজে সে কী করবে, বর্তমান যে ভিউটা আছে সেটার সাথে নতুন যে ভিউ সেটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে আইডেন্টিফাই করবে যে নতুন কোন ভিউটা আসলে জেনারেট করতে হবে। সেকেন্ড স্টেপ, এখানে দেখেন আমি টাইমটা মেনশন করে দিয়েছি, মোটামুটি 1 মিলি সেকেন্ডের মতো এখানে সবাই লাগতেছে। তারপরে আলটিমেটলি ইউআই ম্যানেজারের কাছে এটা পাঠানো হবে। ইউআই ম্যানেজার কী করবে, ওই যেই আইডেন্টিফাইড যে ভিউটা সেটা আপনার ব্রিজের জন্য রেডি করবে। ব্রিজ কী জিনিস, যে অ্যাকচুয়ালি আমরা কী করতেছি, জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা নেটিভ কোডে পাঠাবো, সে যেন এটা রেন্ডার করতে পারে। বাট এই কমিউনিকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট নেটিভ হচ্ছে একটা ব্রিজ ইউজ করে, সেটার জন্য সে প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আসলে এটা আপনার ব্রিজে পাঠানো হবে। এবং আলটিমেটলি ওই আপনি যে ভিউই কল্পনা করেন সেটা কিন্তু এরকম একটা জেসনে কনভার্ট হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পল টেক্সটটা একটা জেসনে কনভার্ট হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে মার্শালিং স্টেজ, ঠিক আছে। তো এটা গেল জেস থ্রেড, মানে একটা থ্রেডে আপনি এই মার্শাল পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত গেলেন, অলরেডি কিন্তু 4টা স্টেপ ডান। এরপরে আমরা যদি ব্রিজের এই পারে চলে আসি, সবার প্রথমে হচ্ছে ওই জেসনটাকে সে পার্স করবে। সিম্পলভাবে ওই পার্স করা জেসন সে হচ্ছে আইওএসের জন্য হচ্ছে রিয়াক্ট নেটিভের হচ্ছে ইউআই ম্যানেজার একটা আলাদা আছে, অ্যান্ড্রয়েডের জন্য একটা আলাদা আছে। আলটিমেটলি সেটা ইউজ করে সে হচ্ছে মানে যে নেটিভ যে কম্পোনেন্টগুলো আছে সেটা ইউজ করে সে ইউআইটা রেন্ডার করবে। বাট এখানে দুইটা ইম্পর্টেন্ট স্টেজ আছে যেখানে একটু আমরা একটু ফলো করি। সেটা হলো এখানে দেখুন শ্যাডো নোড আর ইয়োগা, এই দুইটা স্টেপ আছে, এবং এটা হচ্ছে নেটিভ মডিউল থ্রেডে রান করে। তো শ্যাডো নোডের ব্যাপারটা কি, যে আপনার আলটিমেটলি যে ইউআইটা রেন্ডারের জন্য পাস করা হচ্ছে এটা হচ্ছে কি করে, ফিজিক্যাল একটা ভিউ ক্রিয়েট না করে একটা মিরর করে যে স্টাইলিংগুলো হবে বা কীরকম কী হবে এই জিনিসগুলো সে ক্যালকুলেট করে। আলটিমেটলি তারপরে শ্যাডো নোডটা চলে যায় হচ্ছে ইয়োগা নোডের কাছে, এবং সে এক্স্যাক্টলি হচ্ছে এই কম্পিউট করে যে কোন লোকেশনে বসবে, কিভাবে বসবে। এখানেও কিন্তু একটু সময় আপনার যাচ্ছে। সো এইটা হওয়ার পরে দেখুন দুটা পাশাপাশি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি অ্যান্ড্রয়েড ভিউ সিস্টেমের কাছে এটা চলে যায়, আইওএসের ক্ষেত্রে ইউআই কিটের কাছে চলে যায়। একটু লক্ষ্য করবেন যে এইখানে আলটিমেটলি কিন্তু যেই নেটিভ যেই কম্পোনেন্ট আছে সেটা দিয়ে কিন্তু আপনি ভিউটা পাচ্ছেন। তাহলে এটা আমি কেন বলতেছি, ধরেন রিসেন্টলি হচ্ছে আপনার আইওএসের নতুন একটা ভিউয়ের আসছে লিকুইড গ্লাস। তো অনেকে বলতেছে ফ্ল্যাটারে করতে পারবে না, বাট রিয়াক্ট নেটিভে করতে পারবে। এটার কারণেই কিন্তু এটা যে আলটিমেটলি কিন্তু রিয়াক্ট নেটিভ যেই ভিউটা রেন্ডার করতেছে সে কিন্তু সব শেষে নেটিভ কম্পোনেন্টই ইউজ করতেছে। এবং হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আইওএসের ক্ষেত্রে ইউআই কিট আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভিউ সিস্টেম। তো এখন আমরা একটু এই ওভারঅল এই যে সবগুলো স্টেপ আমি পাশাপাশি রাখছি, এখন একটু বোঝার চেষ্টা করবো আসলে এখানে কোনো সমস্যা আছে কি নাকি। আলটিমেটলি সময় লাগুক যাই করুক এটা করতেছে, বাট আমরা বুঝবো কখন যে আসলে এই মানে এই আর্কিটেকচার একটা সমস্যা আছে বা কোন একটা প্রবলেম আছে। তো এটার জন্য আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি যে নর্মালি আমরা মানে ইমাজিন করতে পারি যে ধরেন 60 ফ্রেম পার সেকেন্ড যদি কোনো ইউআই রেন্ডার হয় মোটামুটি বলা যায় একটা ভালো ইউআই, মানে কোনো ল্যাগিং নাই।
তো আমরা যদি সেই হিসেব করে বলি যে একটা ফ্রেম জেনারেট করতে সেই হিসাব করে আপনার যদি যে কোনো প্রসেস 16 মিলি সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলে, তার মানে এটার মধ্যে একটা প্রবলেম আছে, কারণ তখনই আসলে আপনি স্ক্রিনে ওই ল্যাগিংটা ফেস করবেন বা ইস্যুগুলো ফেস করবেন। বাট এর কম সময় যদি নেয় একটা ফ্রেম জেনারেট করতে, তার মানে হচ্ছে এটার ভিতরে তেমন কোনো সমস্যা নেই। তো এখন সব থেকে বড় সমস্যা দেখেন যে আমাদের এই যে স্ট্রিংয়ে জেসনে কনভার্ট করা যে স্টেজ, এটা আপনি জাস্ট ইমাজিন করেন যখন আপনি ইনফিনিটি স্ক্রল করবেন বা খুব কমপ্লেক্স একটা ইউআই থাকবে, ইউজার কন্টিনিউয়াসলি ইন্টারেকশন করতেছে, তখন কিন্তু এখানে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট একটা টাইম কিন্তু আপনার এখানে কনজিউম হয়, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু ওই যে 16 মিলি সেকেন্ড থেকে একটু একটু করে সময় কাটতেছে। তারপরে এখানে দেখুন আমি একটু আগে মেনশন করলাম যে শ্যাডো নোড আর ইয়োগা নোডের কিন্তু একটা ইউআই কম্পিটিশনের কাজ হয়, এটা হচ্ছে নেটিভ মডিউল থ্রেডে হয়। একটু দেখেন নেটিভ মডিউল থ্রেডে যে শুধুমাত্র এই দুইটা কাজ হয় তাও কিন্তু না, এটা কিন্তু যখন আপনি স্ক্রিন টাচ করেন বা আপনার টাচের যে ইন্টারেকশনগুলো হয় এগুলো কিন্তু এখানে হ্যান্ডেল হয়। তার মানে একই সাথে হচ্ছে সে ইউআইয়ের কাজও করতেছে, অন্যান্য কাজগুলোও করতেছে, সেম কমপ্লেক্স ইউআই কমপ্লেক্স ইন্টারেকশন এখানে বেশি সময় যাচ্ছে। তারপরে ফাইনাল স্টেজ ইউআই থ্রেডে আপনার হচ্ছে এখানে একটা ডিকুইংয়ের একটা স্টেপ আছে, এবং এইখানেও বেশ সিগনিফিকেন্ট একটা টাইম যায়। তো সোজা ভাষায় এই প্রত্যেকটা স্টেপে যখন আসলে আপনি কমপ্লেক্স ইউআইগুলোর কাজ করবেন তখন আপনার একটু ল্যাগ দেখা যায়, এবং এটাই ছিল আলটিমেটলি রিঅ্যাক্ট নেটিভের প্রবলেম। আপনারা অনলাইনে যেগুলো দেখে থাকেন এইটাকেই মেনলি আপনারা তারা অ্যাড্রেস করে যে ব্রিজের সমস্যা, ব্রিজের সমস্যা, ব্রিজের সমস্যা। বাট আলটিমেটলি আই হোপ এখন আপনার একটু হলেও ইমাজিন করতে পারতেছেন যে আসলে সমস্যা বলতে আমরা আসলে কি বোঝাতাম, ঠিক আছে? তো যাই হোক, এখন এই যে রিঅ্যাক্ট নেটিভ রিসেন্টলি না, বেশ কয়েকদিন হয়ে গেছে আর কি, আপনার হচ্ছে একটা নতুন জিনিস নিয়ে আসছে, তার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্টারফেস। সবার আগে তারা জেসনের এই স্টেপটাকে বাদ দিয়ে দিছে। এখন কি করতে পারে, আপনার রিঅ্যাক্ট নেটিভের কোড সরাসরি হচ্ছে আপনার মানে যেই নেটিভ কোড আছে তার সাথে কমিউনিকেশন করতে পারে। তার মানে এখন আমাদের আর জেসন লাগতেছে না, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম এখন আর লাগতেছে না। 16 মিলি সেকেন্ড যেই ফ্রেম, মানে যে সময়টা ওইখান থেকে অনেক সময় বেঁচে গেল। তারপর আলটিমেটলি এখন হচ্ছে হারমিসকে তারা ভালোভাবে ইউটিউজ করতেছে। হারমিস হচ্ছে আপনার একটা মোবাইলের জন্য টার্গেট করা হচ্ছে একটা আপনার কম্পাইলার, এবং এটা হচ্ছে এওটি সাপোর্ট করে। এখন এওটি কি, যদি একদম সহজ ভাষায় বলি, অ্যাহেড অফ দ্য টাইম কম্পাইলেশন, এটা যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে আপনার অ্যাপের যে স্টার্ট আপ টাইমটা এটা হচ্ছে একটু কম হয়। এবং রিঅ্যাক্ট নেটিভের ক্ষেত্রে এটাও একটা ইস্যু, অনেকে বলতো যে এটা আসলে যখন ফার্স্ট টাইম স্টার্ট হতে যায় একটু সময় নেয়, কিন্তু যেহেতু এখন এটাকে একদম মোটামুটি সবাই ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে বলা যায় এই ইস্যুটা একটু মানে ফিক্স হয়েছে আর কি। এখন আমরা চলে আসি যে নেটিভ মডিউলে যে একটু আগে আমি বললাম যে ইউআইয়ের ক্যালকুলেশন হচ্ছে প্লাস অন্যান্য কাজ হচ্ছে, তাহলে এটা সমাধানের জন্য তারা নতুন আরেকটা থ্রেড ইন্ট্রোডিউস করে, তাকে বলা হচ্ছে ফেব্রিক রেন্ডার থ্রেড। তো এটার কাজ কি, জাস্ট এই যে আমরা যে ইউআই ক্যালকুলেশনটা এটা জাস্ট সরাই নিয়ে আসলো মাল্টি থ্রেড একটা পাইপলাইনের ভিতরে। এখন আলটিমেটলি কিন্তু ওই যে ইউআইয়ের যে ক্যালকুলেশনের প্রেশারটা সেটা কিন্তু এখন আর ওই আপনার নেটিভ মডিউল থ্রেডে থাকতেছে না। সো বলা যাচ্ছে যে এই ইমপ্রুভমেন্টের মাধ্যমে বর্তমান রিঅ্যাক্ট নেটিভের যে আর্কিটেকচার সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা নাই আপনি যদি অন্যান্য ক্রস প্ল্যাটফর্মের সাথে ইয়ে করেন, কারণ এখানে আপনার কিন্তু সেই কোনো ইস্যু এভাবে হচ্ছে না আর কি। সো এখন এটা তো গেল প্রথম মেজর কাজ যে আপনি একটা ইউআই কীভাবে হচ্ছে রেন্ডার করলেন। বাট নেক্সট যে ইম্পর্টেন্ট স্টেপ আমাদের সব থেকে বেশি লাগে সেটা হলো আপনারা যখন নেটিভের কোনো একটা ফিচার আপনার কোডে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, নেটিভ যে কোনো কিছু, তো এটার জন্য সমাধান হচ্ছে তারা আগে যেটা ইউজ করতো সেটা হচ্ছে নেটিভ মডিউল। ওইখানে কিছু ফ্ল ছিল, বাট আমি যদি এখন লেটেস্টটা একটু এক্সপ্লেন করি আপনার আগেরটা বুঝতে পারবেন। সো ধরুন আমরা হচ্ছে জাস্ট আমাদের যে নেটিভ যেই সাইট আছে কোডের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে আমাদের ডিভাইস নেমটা নিতে যাচ্ছি। তো আপনার একটা স্টেপগুলো খেয়াল করুন, আমার মেন টার্গেট কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা বোঝানো। হ্যাঁ, আপনি সব টুল দিয়ে সব কিছু করতে পারবেন, বাট আপনি একটু এটা মনে রাখেন যে আমি রিঅ্যাক্ট নেটিভে কীভাবে করতেছি, এরপরে আমি বাকিগুলোও দেখাবো। তারপর আপনারাই নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় কোনটা সব থেকে বেশি আপনার কাছে ভালো এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ক্লিয়ার? তো যাই হোক, আমাদের সবার প্রথমে হচ্ছে এরকম একটা মডিউল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর এই মডিউলের উপর বেস করে আমাদেরকে একটা জেসন কনফিগ আপডেট করতে হবে, এবং করার পরে আমাদেরকে এই 3 নম্বর স্টেপের এই কমান্ডটা রান করতে হবে। এটা যদি রান করা হয় তাহলে তারা কি করে, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে তারা হচ্ছে অটো জেনারেট করে এই কোডটা। দেখুন এই যে আগের যেই হচ্ছে আমরা যে স্পেকগুলো দিয়েছিলাম এটার উপরে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে কোড জেনারেট করে। এখন আমাদের এই জেনারেটেড কোডটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসে ইউজ করব, ঠিক আছে? করার পরে আগে হচ্ছে একটা সমস্যা ছিল যে ধরেন আপনার অ্যাপে প্রচুর পরিমাণে নেটিভের কাজ আছে, তো যখন অ্যাপ স্টার্ট হইতো তখন দেখা যেত যে সবগুলো মডিউল একসাথে লোড হইতে চাইতো, আবার সেম প্রবলেম যে অ্যাপে স্টার্ট আপে একটু সমস্যা হইতো। এইটা এখন সমাধান করা যাচ্ছে হচ্ছে লেজি লোডিং সাপোর্ট দিয়ে। লেজি লোডিং সাপোর্ট মানে হচ্ছে আপনার যখন আপনার অ্যাপে ওই ফিচারটা দরকার হবে তখনই সেই মডিউলটা আসলে লোড হবে। তার মানে কি আপনার স্টার্ট আপ টাইমে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট হবে। তো এটার জন্য কিন্তু আপনার একটা স্টেপ পার করতে হবে যে আপনার যেই মডিউলগুলো আছে এগুলো প্রথমে আপনার প্রোভাইডারের আকারে এভাবে লিখতে হবে,
অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেন সেটাকে রেজিস্টার করতে হবে। এবং আলটিমেটলি এতগুলো স্টেপ করার পরে আপনি যখন আপনার জেএস কোডে হচ্ছে এটা আপনি ইউজ করবেন, তখনই আপনার ডিভাইস নেমটা পাবেন। সো আই হোপ আপনারা স্টেপটা বুঝতে পারছেন কী কী করা লাগে। তবে হ্যাঁ, এখন হচ্ছে এই যে আমি যেই ম্যানুয়াল স্টেপগুলো বললাম, যেখানে এই কোড জেনারেট করাটা এটা অটোমেটেড হয়েছে, বাট আগে নেটিভ মডেলে কিন্তু ওইটাও আপনার ম্যানুয়ালি হাতে করা লাগতো। সো ওইখানে থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, তারপরে স্টিল দেখেন অনেকগুলো স্টেপ কিন্তু আপনাদের পার করতে হচ্ছে। তারপরেও এই সমস্যা সমাধান করার জন্য আবার রিয়াক্ট জেসের রিয়াক্টের আরেকটা ফ্রেমওয়ার্ক আছে রিয়াক্ট নেটিভে, সেটা হচ্ছে এক্সপো। এবং এই এক্সপো ইউজ করলে আপনার দেখা যাচ্ছে যে এই যে স্টেপগুলো আমি ম্যানুয়ালগুলো বললাম সেগুলো হচ্ছে আরেকটু মনে হয় ফাস্ট করা যায়। বাট আমার কথা হইলো যে রিয়াক্ট কিন্তু অনেক ফ্রেমওয়ার্কের জন্য বিখ্যাত, যে সব কাজের জন্য তাদের একটা করে ফ্রেমওয়ার্ক আছে। তো আপনি একটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অলরেডি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, তারপরে যদি আরেকটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন, আমার কাছে মনে হয় যে এটা, আমি জানি না, আপনারাই সিদ্ধান্ত নেন এটা আপনার জন্য কেমন এক্সপিরিয়েন্স হবে। সো এখন রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে আমি বললাম, ফ্লাটারের ক্ষেত্রে আমি সেম জিনিসটা একটু এক্সপ্লেন করবো। আপনারা একটু খেয়াল করেন, আগের এক্সপিরিয়েন্সের সাথে এটা একটু আপনারা কম্পেয়ার করবেন মনের ভিতরে। সেম কাহিনী, এখানে হচ্ছে আমাদের একটা টেক্সট আছে হ্যালো ড্রয়েডকন। তো দেখেন এখানে হচ্ছে একটা প্রথম 4টা স্টেপ আছে। আমি যদি একদম সংক্ষেপে বলি, সবার প্রথমে আপনার যে ডার্ট কোডটা আছে সেটা প্রথমে হচ্ছে আপনার একটা কের্নেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন .dll ফরম্যাটে হচ্ছে কনভার্ট হয়। তো এখন নর্মালি ফ্লাটারের ক্ষেত্রে আমরা দুইভাবে হচ্ছে আপনার রান করতে পারি, একটা ডিবাগ মোডে, একটা রিলিজ মোডে। আপনারা ফ্লাটার ডেভেলপার ম্যাক্সিমাম আছেন, মোবাইল ডেভেলপার আছেন, আমি খুব বেশি করবো না, আপনারা জানেন। বাট জাস্ট এখানে আমি বলে রাখি, ডিবাগের ক্ষেত্রে যেন আমরা খুব দ্রুত হট রিলোড করতে পারি, চেঞ্জগুলো দেখতে পারি, এই জন্য এখানে যে জিট কম্পাইলেশনেরটা ইউজ করা হয়। আর আলটিমেটলি রিলিজের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এওটি কম্পাইল, ওই যে একটু আগে যেটা বললাম যে অ্যাহেড অফ দ্য টাইম কম্পাইলেশন, সেম রিয়াক্ট নেটিভে যেটা হচ্ছে স্টার্ট আপ টাইম সেভ করার জন্য ইউজ করা হতো, এখানেও সেম জিনিসটা ইউজ করা হচ্ছে। এবং আলটিমেটলি এরা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে দুইটা স্ন্যাপশট দেয়, এবং এই স্ন্যাপশট থেকে অ্যান্ড্রয়েড হচ্ছে গ্র্যাডেল ব্যবহার করে এটাকে হচ্ছে আপনার বিল্ড করে আলটিমেটলি এপিকেতে। আর আইওএসের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক আউটপুট দেয়, এবং আলটিমেটলি এটা হচ্ছে একটা ডাইনামিক লাইভ। এটা খুবই টেকনিক্যাল, অত করা দরকার নেই, বাট আপনারা কিন্তু বুঝতে পারলেন আলটিমেটলি কম্পাইলেশন প্রসেস স্টেপটা কি। আগে ছিল রিয়াক্ট নেটিভে দেখতেছেন কতগুলো স্টেপ ছিল, বাট এখানে কিন্তু জিনিসটা আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যেই কোডটা আছে সেটা তো আসলে আলটিমেটলি ভিউ রেন্ডার করা। আমি যদি একদম সিম্পলি বলি, আগে কি হইতো, আমাদের ভিউ ইনস্ট্রাকশন ছিল, সেগুলো নেটিভ কম্পোনেন্টের কাছে চলে আসতো, তারা হচ্ছে নেটিভ যেই কম্পোনেন্টগুলো আছে ওগুলো দিয়ে আপনার ভিউটা আলটিমেটলি জেনারেট করতো। বাট ফ্লাটার এটা অন্যভাবে করে, তারা কি করে, পিক্সেল বাই পিক্সেল ইচ অ্যান্ড এভরিথিং আপনার স্ক্রিনে ড্র করে। সো এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি যখন হঠাৎ করে আপনার ম্যাটেরিয়াল নতুন একটা ভার্সন আপডেট হবে, বা আইওএসের ক্ষেত্রে নতুন একটা ইউআই আপডেট হবে, এই জন্যই কিন্তু তাদের অ্যাডাপ্ট করতে একটু সময় লাগবে। কারণ এগুলো হচ্ছে হয় আপনার পুরো কাস্টম আপনার লিখতে হবে দুইটা প্ল্যাটফর্মে, আর না হয় হচ্ছে আলটিমেটলি আপনার এমন কোনো ওয়েসি ইউজ করতে হবে যেখানে আসলে রিয়াক্ট কম্পোনেন্ট বা নেটিভ যে ইউআই কম্পোনেন্টগুলো আছে এগুলো ইউজ করা যায়। এটাই হচ্ছে মেনলি হচ্ছে আপনার ফ্লাটার আর রিয়াক্ট নেটিভের এই যে রেন্ডারিংয়ের মেন পার্থক্য এবং লিমিটেশন। তো এই ক্ষেত্রে কিন্তু রিয়াক্ট নেটিভ একটু এগিয়ে আছে, তার মানে কি জাস্ট সামান্য দু একটা আপডেট দিলেই বা আপনারা একটু সামান্য টুইকিং করলে আপনারা খুব ইজিলি যে কোনো ইউআই বা ওএস আপডেটের সাথে আপনার কিন্তু অ্যালাইন হতে পারবেন। বাট ফ্লাটারের ক্ষেত্রে আপনার অবশ্যই ওয়েট করতে হবে যে তাদের মেইনটেইনার এটাকে কীভাবে হ্যান্ডেল করে। তো দেখেন এটা কিন্তু খুব বেশি ইস্যু হবে না আপনার অ্যাপের টাইপ অনুযায়ী। ধরেন কথার কথা আপনি হচ্ছে ফিনটেক অ্যাপ ইউজ করতেছেন, সেখানে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে ফাংশনালিটি। দুইটার ক্ষেত্রে হুবহু সেম একদম কাস্টম ইউআই থাকলে কিন্তু সমস্যা নেই, বাট যেই অ্যাপগুলো আসলে নেটিভ ইউআইয়ের উপরে ডিপেন্ডেন্ট বা আপনার ইউজার এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিসিশন চেঞ্জিং ফ্যাক্টর হতে পারে। সো আরেকটা জিনিস আমি যদি একটু জাস্ট এখানে একটু ওভারভিউ করি, তো এখানে শুধুমাত্র একটা জায়গায় আমি যদি দুইটা আর্কিটেকচার একটু কম্পেয়ার করি, ফ্লাটার হচ্ছে একটা জায়গায় একটু পিছায় আছে, সেটা হলো এখনও পর্যন্ত ওই যে একটু আগে যেটা বললাম যেটা এওটি স্ন্যাপশট তারা যে আউটপুট দেয় ওইটা লোড করতে তাদের একটু অ্যাভারেজে 200 থেকে 400 মিলিসেকেন্ড সময় লাগে, বাট এটা রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে একটু কম। কিন্তু বাকি যে স্টেপগুলো আছে আপনারা যদি পাশাপাশি কম্পেয়ার করেন সেখানে ফ্লাটার একটু এফিশিয়েন্ট আছে। বাট একদম আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, এই চেঞ্জগুলো কিন্তু আপনি ধরেন টিপিক্যাল মিড রেঞ্জ অ্যাপেও খুব বেশি নোটিস করবেন না। আপনি যদি একদম সূক্ষ্মভাবে হচ্ছে অবজার্ভ করেন পাশাপাশি থেকে, হয়তো সামান্য কিছু পার্থক্য আপনি লক্ষ্য করবেন। আলটিমেটলি কিন্তু বলা যায় দুইটাই কাছাকাছি। আর রিসেন্টলি হচ্ছে একটা চেঞ্জ আসছে, এটা নিয়ে আমি একটু সামান্য জাস্ট চারটা একটু দেখে রাখতে পারেন। সেটা হলো আগে হচ্ছে ফ্লাটারের হচ্ছে ডিফল্ট যেই রেন্ডারিং ইঞ্জিন সেটা হচ্ছে স্কিয়া ব্যবহার করা হতো, এখন রিসেন্টলি ইম্পেলারে কনভার্ট করা হয়েছে। বাট মেইন পার্থক্যটা কি আমি একটু বলি, যে নর্মালি হচ্ছে শেডার্স একটা টার্ম আছে, সেটা হলো কি করে, এটা একটা ইনস্ট্রাকশন। আলটিমেটলি এক একটা শেডার এক একটা ইনস্ট্রাকশন বেয়ার করে, যেটা হচ্ছে ফলো করে জিপিইউ হচ্ছে ভিউটা রেন্ডার করে। বাট স্কিয়াতে কি করা হয়তো, যখন ফার্স্ট টাইম আপনি ইউআইটা দরকার নতুন একটা, সে কিন্তু তখন অন দ্য ডিমান্ড ওটা কম্পাইল করতো। তার মানে এখানে কিন্তু একটু ডিলে হইতো, এবং এটার জন্য ফ্লাটারের হচ্ছে ইউআই লোডিংয়ে হালকা একটু ডিলে হইতো। বাট এখন যে ইম্পেলার আছে সেখানে হচ্ছে যেই শেডারগুলো আছে এগুলো প্রি কম্পাইল থাকে, তার মানে হচ্ছে এখানে একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট আছে।
আরেকটা জিনিস হলো, আগে যখন হচ্ছে আপনার স্কিয়া আপনার একদম কোর লেভেলে যখন আপনার নেটিভ যে ইউআই টুলগুলো আছে যেমন ভলকান বা আইএসের ক্ষেত্রে মেটাল, তার সাথে যখন কমিউনিকেট করতে চাইতো তখন তাদের একটা র্যাপারের ইউজ করা লাগতো, ওপেন জিএল বা অন্য কোনো কিছু। বাট এখন কিন্তু তারা ডিরেক্ট আপনার হচ্ছে সেই ইউআই টুলগুলোর সাথে কমিউনিকেট করতে পারে, ইম্পেলার। তো এখানেও কিছু সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আছে, এগুলো হয়তো আপনারা খুব বেঞ্চ মার্কিং বা একদম খুব কড়াভাবে হচ্ছে আপনারা যদি অবজার্ভ করেন এই চেঞ্জগুলো আপনারা লক্ষ্য করবেন। বাট সবাই কিন্তু লেগে আছে যে প্রত্যেকটা স্টেপ কীভাবে এফিশিয়েন্ট করা যায়। তো আই হোপ আপনারা হচ্ছে ফ্লাটার আর রিঅ্যাক্ট নেটিভের এই পার্থক্যটা একটু বুঝতে পারছেন আর্কিটেকচারের। এখন আমি হচ্ছে নেক্সট রিঅ্যাক্ট নেটিভে তো দেখছিলাম যে কীভাবে আসলে আপনি একটা নেটিভ যে কোনো একটা ফিচার আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। আমরা ফ্লাটারের ক্ষেত্রেও দেখবো প্রসেসটা কি। ফ্লাটারের ক্ষেত্রে এটা একটু সিম্পল, যে আপনার প্রথমে একটা মেথড চ্যানেল ডিক্লেয়ার করতে হবে এবং আপনার খেয়াল করুন মেথড চ্যানেলের ভিতরে আমরা কিন্তু যে স্ট্রিং দিয়ে হার্ড কোড করছি, এটা হয়তো আপনি কনস্ট্যান্টে ইউজ করতে পারবেন। যাই হোক, তারপরে হচ্ছে আপনার যে মেথডটা সেটাও আপনাকে এভাবে লিখে দিতে হবে কাস্টম, এবং খেয়াল করুন এটা কিন্তু আপনার টাইপ সেফ হবে না আর কি। যাই হোক, প্রথমে এভাবে একটা ডিক্লেয়ার করতে হবে। তারপরে হচ্ছে এটা আপনারা জানেন, তা জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনার ওই যেই শো টোস্ট দেখেন এখানে মার্ক করে দিছি, ওই সেম জিনিসটা ইউজ করে আপনার এই কাস্টম ইমপ্লিমেন্টেশনটা দিতে হবে অ্যান্ড্রয়েডের জন্য। আইএসওর ক্ষেত্রে সেম, ওই সেম শো টোস্টটা এক্স্যাক্টলি লিখে, চ্যানেল নামটা এক্স্যাক্টলি লিখে আপনার হচ্ছে আইএসওর কোডটা লিখতে হবে। এবং আলটিমেটলি এটা করার পরে আপনি হচ্ছে এই যে এখানে ইনভোক করলে এটা আপনার হচ্ছে আপনার যে কোনো নেটিভ ফিচার আপনি মোটামুটি বলা যায় এভাবে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে মেইনলি যেই সমস্যাটা, খুব বেশি সমস্যা না, তারপরও মাঝে মাঝে কী হয় যে আমরা আসলে এই যেই চ্যানেলের নামটা বা ধরা যাক আমরা যে মেসেজ বা ডাটাটা পাস করতে চাচ্ছি সেটা আসলে দেখা গেল যে টাইপটা দেখা যায় যদি আমরা ভুল করে ফেলি তখন এই সমস্যাটা বা এররটা আসলে রান টাইমে দিবে। তার মানে আপনি কিন্তু আগে থেকে কম্পাইল টাইমে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন না। এটা একটা সমস্যা, প্রায় মানুষ এটা ফেস করে, বাট আলটিমেটলি প্রপার টেস্টিংয়ের মাধ্যমে এটা অ্যাভয়েড করা পসিবল। তো এখন দেখেন তাহলে আপনি একটু কম্পেয়ার করেন যে রিঅ্যাক্ট নেটিভের হচ্ছে ইউআই রেন্ডারিং প্রসেস, তারপরে হচ্ছে আপনি নেটিভ যে ফিচার ইউজ করবেন সেটার প্রসেসটা একটু চিন্তা করেন, ফ্লাটারের ক্ষেত্রে একটু চিন্তা করেন। আমার কাছে মনে হয় যে ফ্লাটার রিঅ্যাক্ট নেটিভের এই এক্সপিরিয়েন্স থেকে একটু বেটার স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে অ্যাপ্রোচ ফলো করে। বাট এখানে কিছু লিমিটেশন আছে, মেইন হচ্ছে যেটা বললাম যে একদম কাস্টম বাই একদম পিক্সেল রেন্ডার করে হচ্ছে ফ্লাটার, আর রিঅ্যাক্ট নেটিভের ক্ষেত্রে আপনি একদম নেটিভ ইউজ করতে পারবেন। তো এখন যদি এই আলোচনার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনার জন্য হচ্ছে সব থেকে ভালো কোনটা হবে, আপনি কখন আসলে ফ্লাটার আর জাভা রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি একদম সিম্পলভাবে চিন্তা করেন আপনার যদি বর্তমানে আপনার টিমে খুব ভালো মানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বা রিঅ্যাক্ট ডেভেলপার থাকে যার আসলে ওই এক্সপিরিয়েন্সটা আছে, আপনি ইজিলি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি অলরেডি মোবাইল টিম থাকে যাদের কটলিন বা যে কোনো মোবাইলের ফ্রেমওয়ার্কের উপর এক্সপিরিয়েন্স আছে আপনি ফ্লাটার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনার প্রায়োরিটি যদি থাকে একদম পিক্সেল পারফেক্ট মানে কাস্টম ডিজাইন বলতে বোঝাচ্ছি ধরেন আপনার কোনো ভিডিও এডিটার অ্যাপ আছে বা আপনার ফিনটেকের কোনো অ্যাপ যেখানে আসলে সব থেকে বেশি ম্যাটার করে এক্সপিরিয়েন্স এবং সেম লুক ইউআই ফিল হওয়া, সেক্ষেত্রে আপনি ফ্লাটার ইউজ করতে পারেন। বাট আপনারা যদি হয় একটা নিশ অ্যাপ যেখানে আসলে ইউজারের যে এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে নেটিভ ইউজারকে চাচ্ছেন সে যেন ফিল না করে যে আসলে সে একটা ক্রস প্ল্যাটফর্ম ইউজ করতেছে না, সেক্ষেত্রে আপনি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করতে পারবেন। বাট অবশ্যই এগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে, প্রপার কেসগুলো হ্যান্ডেল করতে হবে, তাহলে কিন্তু আপনি হচ্ছে এই জিনিসগুলো প্রপারলি করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি একটু দ্রুত বলে যাচ্ছি সময় যেহেতু কম। এখন আপনারা কি বলতে পারবেন যে এই দুইটা ফ্রেমওয়ার্কের ভিতরে একটা ফান্ডামেন্টাল একটা সমস্যা আমি ফেস করছি পার্সোনালি, বা আপনারা হয়তো বুঝবেন, সেটা হলো এটার ভিতরে একটা সমস্যা হলো এটা অল অর নাথিং। তার মানে কি, আপনি যদি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করেন, রিঅ্যাক্ট নেটিভ আপনাকে যেভাবে বলতেছে আপনার সব কিছু ওইভাবেই করতে হবে, আপনার ওইভাবেই আপনার হচ্ছে নেটিভ মডিউল ইউজ করে হচ্ছে কমিউনিকেশন করতে হবে, ওইভাবেই ইউআই এর সব কিছু করতে হবে, আপনার এর বাইরে করার সুযোগ খুবই কম, করলে আসলে আপনার একটু বাইপাস মেথডে করতে হবে। ফ্লাটারের ক্ষেত্রেও সেম। তো যাই হোক, আমি হচ্ছে একটা টেস্ট কেস শেয়ার করি। আপনার নেটফ্লিক্সের একটা অ্যাপ ছিল, তার নাম হচ্ছে প্রোডিক্যাল অ্যাপ হচ্ছে মূল্যে হচ্ছে প্রোডাকশন হাউসের জন্য ব্যবহার করা হতো। তার মানে কি, তাদের বিভিন্ন টিভি সিরিজের লোকেশন চেকিংয়ের জন্য তারা হচ্ছে প্রোডাকশনের যেই কাজের জন্য এটা ইউজ করা হতো। এখন প্রবলেম হলো এগুলো ম্যাক্সিমামই হয়তো রিমোট এরিয়াতে, তো রিমোট এরিয়াতে হওয়ার কারণে যে আপনার যে লজিকগুলো যে সার্ভার থেকে সিঙ্ক করে নেবে এটা আসলে পসিবল হতো না, এই জন্য তাদের ম্যাক্সিমাম লজিক ছিল হচ্ছে অফলাইনে। এখন তারা একটা ইস্যু ফেস করতেছিল যে তারা যতই চেষ্টা করুক যে দুইটা লজিক আসলে আপনার আইওস এবং কটলিনের ক্ষেত্রে সেম রাখবে, বাট সামহাও কোনো একটা ছোটো বাগের জন্য তারা অনেক প্রবলেমে ফেস করতেছিল। তাদের নিডটা এরকম ছিল যে তারা চাচ্ছে ঠিক আছে আমার এক্সিস্টিং অ্যাপ হুবহু যেরকম আছে সেরকম থাক, আমি যেহেতু সুইফট ইউজ করছি বা ইউআই কিট ইউজ করছি ওটা ওরকমই থাকবে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমি কম্পোজ বা এক্সএমএল বেজিউলে সব কিছু ওরকমই থাকবে, বাট আমি চাচ্ছি আমার যে লজিকটা আছে এটা সেম থাক। তো এইটার জন্য আসলে তারা বিভিন্ন মেথড ট্রাই করছিল, তারা হয়তো জেএসেরও একটা মেথড ট্রাই করছিল, বাট আলটিমেটলি তারা ফার্স্ট টাইম হচ্ছে তখন আমাদের একদম পাবলিকলি এসে এই যে আমাদের কেএমপিটাকে হচ্ছে তখন তারা অ্যাডপ্ট করে। তখন তারা কী করলো, খুব সুন্দরভাবে তাদের যে বিজনেস লজিকগুলো আছে জাস্ট কটলিনের একটা শেয়ার্ড মডিউলে রেখে বাকিগুলো অ্যাজ ইট ইজ ডেভেলপ করে গেল।
তো আলটিমেটলি এর ফলে আপনারা একটু দেখেন তারা এখানে তাদের ওয়েবসাইট এটা দিয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তারা দুইটা সিগনিফিকেন্ট জিনিস এখানে লিখে দিয়েছে। সেটা হলো তাদের 50% কোড ডিকাপলড হয়ে গেছে। তার মানে কি তাদের কিন্তু ওই বদারি করা লাগতেছে না যে আমার লজিক সেম আছে কিনা। এবং এখানে দেখুন তারা একটা সুন্দর জিনিস লিখছে যে তারা এখন চাইলেই কি করতে পারতেছে, কোড শেয়ারও করতে পারতেছে, চাইলে সে কম্পোজও এক্সপ্লোর করতে পারতেছে, সুইফট ইআইও এক্সপ্লোর করতে পারতেছে। তার মানে কি, মানে আমাকে কিন্তু ফ্রেমওয়ার্ক বলতেছে না যে তুমি যদি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করো তুমি কিন্তু সুইফট ইআই পারবা না, করলে অনেক ঝামেলা, বা হচ্ছে কম্পোজ ইউজ করতে পারবেন। এই ফ্রিডমটা কে দিচ্ছে? কেএমপি দিচ্ছে। আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে করতে পারলেও আপনার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোনো ওয়ে নেই, বাট কর্পোরেট মাল্টি প্ল্যাটফর্ম অফিসিয়ালি আপনাকে হচ্ছে এই সুবিধাটা দিচ্ছে। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স মেন ইয়েটা। এবং আমি যদি এর সাথে বাংলাদেশি একটা অ্যাপের উদাহরণ দিই, যেমন ধরেন আমাদের মুসলিম ডে অ্যাপ আপনি চিন্তা করতে পারেন, সেটা কিন্তু আলটিমেটলি কেএমপিতে করা। তো আমি যদি বলি মুসলিম ডে সব থেকে মিশন ক্রিটিক্যাল লজিকটা কি অফলাইনে, সেটা হচ্ছে নামাজের টাইম ক্যালকুলেশন, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই এটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রে সেম হইতে হবে। নামাজের টাইম যদি 1 মিনিট পার্থক্য হয়ে যায় তাহলে অনেক গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই লজিকটা একদম শেয়ার মডিউলে রেখে দিচ্ছে। তার মানে তাদের আর বদারি করা লাগতেছে না যে আচ্ছা ঠিক আছে কোনো একটা চেঞ্জ যদি ওইখানে হয় আমার আবার এটা আইওএসে লিখতে হবে না, বা এই যেই প্যারাটা এটা নিতে হবে না। সো এই পুরো সমাধান কিন্তু এটা করতে পারতেছে। তো যাই হোক, আমি হচ্ছে প্রায় 5 বছর আগে আমার হচ্ছে লিঙ্কডিনে একটা পোস্ট দিছিলাম আর কি, যখন আপনার বিকাশ প্রথম ফ্লাটার অ্যাডপ্ট করে যে নেটিভ লিগেসি সলিড বাট ফ্লাটার ইজ দ্য ফিউচার। তো তখনই অ্যাকচুয়ালি আমি ফ্লাটারের ফ্যানবয় হয়ে গেছিলাম। এবং আলটিমেটলি যখন বিকাশ প্রথম আমাদেরকে দেখায় দিল যে ফ্লাটার দিয়ে অনেক কিছু করা যায়, আমিও কিন্তু আমার পাস্ট কোম্পানি 2-1টা অ্যাপ একদম নেটিভ থেকে ফ্লাটারে মাইগ্রেট করছিলাম আর কি। তো ফ্লাটারের ক্ষেত্রে বিকাশ যে কাজটা করছিল যে আমাদেরকে একটা কনফিডেন্স দিছিল যে দেখো আমরা আমাদের সিরিয়াস অ্যাপে ফ্লাটার ইউজ করছি, তোমরা যাইতে পারো। আমার কাছে আমাদের ক্ষেত্রে এই নেটফ্লিক্সের এই কেসটা কিন্তু একদম সেম। ওই তারা যখন প্রথম পাবলিকলি তাদের প্রোডাকশন অ্যাপে এটা ইউজ করা শুরু করলো, আমরা কিন্তু সবাই আস্তে আস্তে কেএমপিটা ব্যবহার করা শুরু করতে পারলাম এবং এই কনফিডেন্সটা পাইলাম। তো এখন এইটার ফলে আস্তে আস্তে অনেক বড় বড় অ্যাপ হচ্ছে এটা অ্যাডাপ্ট করতেছে। আপনারা হচ্ছে কেস স্টাডিজ আরও দেখতে পাবেন ইন্টারনেটে। আমি জাস্ট 4th স্টেটটা মেনশন করতেছি কারণ একটা এক্সট্রা পয়েন্ট এখানে মেনশন করছে যে লোয়ার ডেভেলপমেন্ট কস্ট। আপনারা যারা ম্যানেজার আছেন বা আইটি কোম্পানিতে আছেন তারা জানেন কস্ট অনেক বড় একটা জিনিস। তো তারা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কস্টও রিডিউস করতে পারছে তারা হচ্ছে কেএমপিতে মাইগ্রেশন করে। এখন জাস্ট আরেকটা এক্সাম্পল দেবো, আরেকটা ভিন্ন টাইপের নিট, সেটা হচ্ছে রিকেল নামে একটা অ্যাপ আছে। এটা মেইনলি হচ্ছে আপনার জিরা বা হচ্ছে ক্লিকআপের মতো একটা অ্যাপ। এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট করে এবং আপনারা খেয়াল করবেন যে এখানে সম্পূর্ণ ইউআইটা কিন্তু কাস্টম। তো এই নিডের জন্য তারা আসলে আলটিমেটলি অ্যাডপ্ট করলো হচ্ছে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম। তার মানে কি, আগে হচ্ছে শুধুমাত্র ইউআই শেয়ার করার জন্য তারা কটলিন মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করছিল, লজিক শেয়ার করার জন্য, আর ইউআই শেয়ারের জন্য আমাদের আছে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম। তো আমি যদি একটু সহজ ভাষায় বলি, আপনি কম্পোজ দিয়ে আসলে সবই করতে পারবেন। আপনি যদি কনফিউজড হন যে আমি কটলিন মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করবো না কম্পোজ ইউজ করবো, আপনি সোজা ভাষায় আপনি কম্পোজে চলে আসতে পারেন। এখন আমি যদি একটু রিভিউ করি তাহলে কি হইলো, কি ফ্রিডম আমাদেরকে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম দিচ্ছে। প্রথম কথা, আপনার ছোট্ট একটা মিশন ক্রিটিক্যাল লজিক আছে, আপনি শুধু সেটা শেয়ার করতে চান, কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম দিয়ে এটা আপনি করতে পারবেন। আপনার শুধুমাত্র লজিক শেয়ার করতে হবে, পারবেন। আপনার ইউআই লজিক দুইটা শেয়ার করতে হবে, দুইটাই পারবেন। আই হোপ এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমি হচ্ছে একটা ছোট্ট ম্যাজিক আপনাদেরকে একটু দেখাইতে চাই, যেটা আসলে আমাদের কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম একটা ম্যাজিকই বলতে পারবো। যে একটু আগে কিন্তু আপনারা দেখছেন যে রিঅ্যাক্ট নেটিভে কীভাবে হচ্ছে আপনি একটা নেটিভ কোডের সাথে কমিউনিকেশন করবেন, ফ্লাটারের মেথড চ্যানেল দিয়ে করবেন। এখন আমরা একটু দেখবো কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম আসলে কীভাবে করে। আপনারা একটু খেয়াল করুন যে আমি হচ্ছে চাচ্ছি যে একটা সেম কোড বেস দিয়ে আমি টোস্ট শো করবো। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নেটিভ টোস্ট শো করবে, আর আইওএসের ক্ষেত্রে যে নেটিভ ভিউটা আছে সেটা শো করবে। আপনারা দেখুন সবার প্রথমে কোড স্ট্রাকচারটা একটু দেখেন। একটু আগে হচ্ছে পিয়াস ভাইটা দেখাইছে, আমি জাস্ট এইটা দেখাচ্ছি যে সবার প্রথমে আমি কি করতেছি, একটা টোস্ট ফাইল লিখলাম। লেখার পরে আমি একটা এক্সপেক্ট ফাংশন লিখলাম। এখন আপনারা একটু খেয়াল করুন, আমাকে কিন্তু জেটবেন আইডি সাজেস্ট করতেছে যে আপনি এই লজিকটা কোথায় কোথায় চান। আপনারাই দেখেন এখানে দেখাচ্ছে যে আমি চাইলে এতগুলো প্ল্যাটফর্মের জন্য এটা ক্রিয়েট করতে পারবো। ওকে, এবং এই কোডটা খেয়াল করুন কমনে আছে, ঠিক আছে। তো যাই হোক, এরবার আমি হচ্ছে এখানে ন্যাভিগেট করলাম, ন্যাভিগেট করে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের জন্য দুইটা ফাইল তৈরি করলাম। আপনারা একটু খেয়াল করুন, দেখুন অ্যান্ড্রয়েডের যে ডিরেক্টরি ওইখানে কিন্তু টোস্টটা শো করতেছে, আবার আইওএসের ক্ষেত্রে আমি চাচ্ছি দেখেন আইওএসের কিন্তু অটোমেটিক একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমার টোস্টে যে একদম যা লজিক সেম দিতে পারবো, টাইপ সেফ, এবং আপনি হুবহু নেটিভে যা করতেন এখানে এক্স্যাক্টলি সেম কোডটা আপনি দিতে পারবেন, অটো কমপ্লিশন হবে, এভরিথিং নেটিভ। ওকে, আর আইওএসের ক্ষেত্রেও আপনি যদি লেখেন, দেখেন জাস্ট আমি এখানে একটু দ্রুত দেখাচ্ছি। তো আলটিমেটলি এখন দেখেন আমি আমার কোডে শো টোস্টটা দিলাম, এবং সে কী করবে যখন কোডটা রান হবে, যদি অ্যান্ড্রয়েডে রান হয়, সে কী করবে, এই যে অ্যান্ড্রয়েডের যে টোস্টের লজিকটা আছে সেটা ইউজ করবে। আইওএসের ক্ষেত্রে এটা, ডেস্কটপ হইলে ডেস্কটপ, ওয়েবের ক্ষেত্রে ওইটা, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় অন্যান্য যে একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম রিঅ্যাক্ট নেটিভের যেই কমান্ড লাইন চালানো, জেসন কনফিগ, এক্সপো, মেথড চ্যানেল, বা এই যে এতগুলো মাল্টিপল স্টেপ আছে, আপনারা একটু নিজেরাই বলুন যে ওই স্টেপটা সিম্পল না এই স্টেপটা সিম্পল।
সো আই হোপ আপনারা এই মেসেজটা বুঝতে পারছেন। যাই হোক, এরপরে আপনি খুব ইজিলি হচ্ছে ওই সিম্পলভাবে সবটা প্ল্যাটফর্মের জন্য এটা রান করতে পারবেন এবং এটা আলটিমেটলি নেটিভ করে রান করবে। ওকে, আমি জাস্ট একটু দ্রুত যাচ্ছি, আমার সময় হাতে খুব কম। ওকে, আমি তো হচ্ছে আগেরগুলো আর্কিটেকচার নিয়ে অনেক কথা বললাম। এখানে একদম সিম্পল ভাষা, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কোনো কাহিনী নেই। নেটিভ অ্যান্ড্রয়েড যেভাবে রেন্ডার হবে, নেটিভ রেন্ডার যেভাবে কাজ করে হুবহু সেমভাবে অ্যান্ড্রয়েড কাজ করবে। তার মানে আপনার 50% পারফরমেন্সের চিন্তা ডান। আপনার শুধু এখন আইওএস নিয়ে একটু চিন্তা করতে হবে। আইওএসের ক্ষেত্রে এখানে কি দেখেন, রিঅ্যাক্ট নেটিভের পাওয়ার কী ছিল? রিঅ্যাক্ট নেটিভের পাওয়ার ছিল সে হচ্ছে আন্ডার দ্য হুড আপনার যে নেটিভ ইউআই কম্পোনেন্ট সেটা ইউজ করে। আপনার কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মও কিন্তু আলটিমেটলি স্কিকো ইউজ করলেও আলটিমেটলি লাস্টের দিকে এসে তারা কিন্তু নেটিভ যে ইউআই তার সাথেই আপনার ইউজ করে সেই ভিউটা রেন্ডার করে। যদি সহজ ভাষায় বলি কি, আপনি যদি যে কোনো একটা ভিউ, সেটা কম্পোজ হোক, আপনি যদি হচ্ছে আপনার ইউআই কিটের ভিউর ভিতরে রেন্ডার হয়, তারা একই লাইফ সাইকেলে থাকবে, ইনলাইনে থাকবে। তার মানে এটা কোনো ওভারলে থাকবে না। ফ্লাটারের ক্ষেত্রে ধরেন কথার কথা, আপনি যদি কোনো হচ্ছে আইওএসের ভিতরে কোনো একটা ভিউ বা প্ল্যাটফর্ম স্পেসিফিক কোনো ভিউ রেন্ডার করতে চান, সেটা একটু ওভারলে টেক্সচার হিসেবে একটা জেনারেট হয়, বাট এটা কিন্তু একদম ইনলাইনে আপনার একই সাথে হবে। যাই হোক, এখন আমি জাস্ট একটু দেখাই যে যখন আপনি আইওএস কোড আপনি যখন রান করবেন, আপনি বিল্ড ফাইলটা একটু খেয়াল করুন। এখানে দেখেন আইওএসের ভিতরে এই যে দেখুন, এখানে কিন্তু নেটিভ যেই বাইনারি এটাই জেনারেট হচ্ছে। এই যে সুইফট বা আপনার আইওএসের যেই আপনার যারা আইওএস ডেভেলপার তারা রিলেট করতে পারবেন যে এগুলো কিন্তু আইওএস রিলেটেড ফাইল। এবং আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি এক্সকোড এটা ওপেন করেন, যদিও একটু রিডেবিলিটির একটু প্রবলেম আছে, বাট আলটিমেটলি এটা আপনার ডিরেক্ট আপনি কিন্তু ইউজ করতে পারবেন এক্সকোডে, আপনার সুইফট কোডে বা আপনার হচ্ছে মানে আইওএস প্ল্যাটফর্ম স্পেসিফিক কোডে একদম ডিরেক্ট। তার মানে বোঝাচ্ছে এখানে কিন্তু আগের আর্কিটেকচারগুলো যে এতগুলো ট্রান্সলেশন, এতগুলো হপিং, এই জিনিসটাগুলো এইখানে নাই। ওকে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এক্সপ্লেইনই করতেছি না, যেটা বললাম নেটিভ অ্যান্ড্রয়েড কম্পোজে একদম হুবহু সেমভাবে কাজ করে। তো যাই হোক, এখন আপনার আইওএসের ক্ষেত্রে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম হচ্ছে জাস্ট রিসেন্টলি হচ্ছে স্টেবল হয়েছে। আমি জাস্ট মেইন দুইটা কনসার্ন যেগুলো আছে একটু বলি। সেটা হলো সবার প্রথমে জেটব্রেইন নিজে সার্ভে করে যে 96% ডেভেলপার যারা কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম ইউজ করে তারা স্যাটিসফাইড কিনা। তারা বলছে ইয়েস, তারা মেজর কোনো ইস্যু ফেস করে নাই। আইওএসের মোবাইলের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো, বা সমস্যা বলতে মেইন পয়েন্ট হলো তাদের স্ক্রলিং যে পারফরমেন্স আছে এটা ঠিকঠাক আছে কিনা। এবং আপনার একটা কম্পারিজন দেখতে পাচ্ছেন যে মোটামুটি বলা যায় যে সুইফট ইউআইয়ের ক্ষেত্রে যে পারফরমেন্স স্ক্রলিংয়ের বা নেটিভ বিহেভিয়ার, কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মের ক্ষেত্রে যে পারফরমেন্স অলমোস্ট সেম, কোনো সিগনিফিকেন্ট পার্থক্য নেই। এবং এটা কিন্তু আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা কিন্তু জেটব্রেইন নিজের বেঞ্চমার্কিং করে দিয়ে দিচ্ছে। ওকে, তারপরে হচ্ছে স্টার্ট আপ টাইম অলমোস্ট নেয়ার সেম, খুব বেশি সিগনিফিকেন্ট পার্থক্য আপনারা পাবেন না। একটাই সমস্যা আছে স্টিল, সেটা হলো আপনার যখন আপনি একটা এপিকে বা আইপিএ জেনারেট করবেন আইওএসের ক্ষেত্রে 9 মেগাবাইটের ফাইল এক্সট্রা যোগ করবে, তাছাড়া মেজর কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, খুব দ্রুত দেখাচ্ছি যে এখন আপনি এখানে কি দেখতেছেন যে একটা কম্পোজের ভিতরে আপনি খুব সিম্পলি আপনি কোডটা দেখেন, ডান পাশের কোডটা দেখেন, একটা সামান্য কিছু কোড ইউজ করে আপনি নেটিভ যে ম্যাপ এটা জেনারেট করতে পারতেছেন। সেম আপনি হচ্ছে আপনার আইওএসের যেই নেটিভ কোড আছে সেখানে কিন্তু আপনার কম্পোজের যে কোনো ভিউ ইজিলি ইউজ করতে পারতেছেন। আপনার যে ধরনের নিড আছে আপনি সেভাবে ইউজ করতে পারবেন। এবং একটু আগে আমি বললাম যে এটা কিন্তু কোনো ওভারলে না, এটা কিন্তু ইনলাইনে থাকে, একই লাইফ সাইকেলে থাকে। তার মানে আপনার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই। লাস্ট আমি হচ্ছে আমাদের একটা সিম্পল কনসেপ্ট বলি, আপনারা যারা ম্যানেজার আছেন বা টিম প্রোডাক্ট ম্যানেজার আছেন তারা এটা একটু দেখতে পারেন। এটাকে বলা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। এটা হচ্ছে নর্মালি আমরা বলেছি 80-20 রুল। তার মানে কি, ধরেন আপনার কোনো একটা নতুন অ্যাপ ডেভেলপ করতে হবে, তো জাস্ট আপনি আমার পার্সপেক্টিভটা চিন্তা করুন। আমি সবার প্রথমে কী করবো, কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম দিয়ে পুরো জিনিসটা আমি হচ্ছে ডেভেলপ করে ফেলবো শেয়ার ইউআই দিয়ে। তারপরে যখন হচ্ছে আপনি আলটিমেটলি দেখবেন যে আপনার মেইন যেই কোন পার্টগুলো হচ্ছে আপনার ইউজাররা বেশি ইউজ করতেছে, তো এই প্রিন্সিপালটা বলে যে 80% ইউজারের সাকসেস রেট বা আপনার 80% যে সফলতা, এটা আসলে আপনার অ্যাপের পুরো অ্যাপ থেকে আসে না, জাস্ট 20% পার্ট থেকে আসে। ওকে, মাইক এরকম করতেছে কেন? ওকে, যাই হোক, তো এখন আপনি কিন্তু শুধুমাত্র এত বড় একটা অ্যাপ আপনি কিন্তু সবগুলো ইউআই কিন্তু আপনার নেটিভলি করার দরকার নেই। এখানে কিন্তু একটা এফোর্ট আছে। আপনি কি করতে পারেন, প্রথমে শেয়ারডে করতে পারেন। তারপরে আপনি যখন জানতেছেন যে কোন 20% জায়গায় হচ্ছে আপনার ভালো পারফরমেন্স হচ্ছে, হ্যাঁ, আপনি কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা মাইগ্রেট করতে পারবেন। কীভাবে পারবেন, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দিই। প্রথমে আপনি ধরেন লোডারটা নেটিভে রিপ্লেস করে দিলেন, বা আপনার যে আইওএসের ক্ষেত্রে যে বটম শিটটা আছে সেটা রিপ্লেস করে দিলেন। তারপর শেয়ারে যে এক্সপিরিয়েন্সটা আছে, তার মানে কি আপনি জানেন এটা ইউজার বেশি ইউজ করতেছে, এখানে বেশি ইম্প্যাক্ট, আপনি কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে নেটিভে মাইগ্রেশন করতে পারবেন। এবং এই সুবিধাটা কিন্তু আপনাকে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম অফিসিয়ালি দিচ্ছে। তো যাই হোক, এখানে অনেকগুলো কেস আছে যে আপনি ধরেন একটা সফটওয়্যার ফার্ম, নতুন যে কোনো প্রজেক্ট আসলে আপনি কম্পোজে করতে পারবেন। পুরোনো প্রজেক্ট নিয়ে আসলে অ্যান্ড্রয়েড প্রজেক্ট আপনি কম্পোজে নিয়ে নিতে পারবেন। পুরোনো আইওএস প্রজেক্ট যদি কেউ নিয়ে আসে সেটাও আপনি কম্পোজে মাইগ্রেট করতে পারবেন। যদি কোনো রিফ্যাক্টরিং করতে হয় সেটাও আপনি কম্পোজে করতে পারবেন। আপনার ফুল ফ্রিডম কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মে আছে, আপনার জার্নি যেখান থেকে শুরু হোক। তো দেখেন, আমি জাস্ট কাপগার্ডের একটা ফিচার দেখে, আমাদের কাপগার্ডে আমরা কী করি, সব থেকে মানে খুবই একটা আনইউজুয়াল একটা ফিচার যে আমরা আমাদের অ্যাপ ইউজারকে আনইনস্টল করতে দিই না।
এবং নেটিভ যে ফেসবুক অ্যাপ আছে, ইউটিউব অ্যাপ আছে, তারা যখন ইউজার কোনো রিলস দেখতে চায় তখন আমি তাদেরকে ব্লক করে দিই, এবং এটা কিন্তু হাইলি নেটিভ ইন্টেন্সিভ ফিচার। তো আমার প্ল্যান ছিল, আগে হচ্ছে আমাদের অ্যাপটা ছিল রিয়াক্ট নেটিভে, কারণ তখনকার যে ডেভেলপার ছিল সে হচ্ছে রিয়াক্ট নেটিভ এক্সপার্ট ছিল, বাট আমি আলটিমেটলি ফ্লাটার দিয়ে শুরু করছিলাম রিরাইট করা। তখন আমার মাথায় একটা জিনিস আসলো, যদি আমি আলটিমেটলি অ্যাসের জন্য এটা না করতে পারি বা অ্যান্ড্রয়েডের জন্য যদি না করতে পারি, এবং আলটিমেটলি যদি আমার নেটিভেই চলে আসতে হয়, আমার কিন্তু পুরো কোড আবার নেটিভে লিখতে হবে, কারণ ফ্লাটার থেকে ডিরেক্টলি আমি কিন্তু নেটিভে যাইতে পারবো না। বাট আমি এখন কম্পোজ দিয়ে শুরু করলাম, আমি কিন্তু যে অ্যান্ড্রয়েডের যে মডিউলটা আছে এটা অ্যাজ ইট ইজ যেভাবে অ্যান্ড্রয়েড কাজ করে এভাবে ডেভেলপ করতে পারতেছি। তো আলটিমেটলি আমার যদি কোনো সময় কোনো সমস্যা হয়, আমাদের সিদ্ধান্ত হয় যে না আমাদের আসলে এই ক্রসে আমরা যাবো না, আমরা জাস্ট ওই মডিউলটা নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপটা ডেভেলপ করতে পারবো। তার মানে কি, আপনার যেই ফল্ট, যে একটা রেজিস্ট্যান্স আছে, আপনার যে কোনো ভুল করার যে সুযোগ আছে, মাইগ্রেশন করার সুযোগ আছে, বা ব্যাকআপ হওয়ার যে সুযোগটা আছে, এটা কিন্তু কম্পোজ মাল্টিপ্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে। তারপর দেখুন আমরা হচ্ছে আমাদের যে ডেস্কটপ অ্যাপটা, ওটা আমি খুব ইজিলি এখানে করে ফেলছি, কিছু আপনার শেয়ার ইউআই এখানে ইউজ করে ডেস্কটপে করে ফেলছি। ডেস্কটপ যদিও এখনও ওইভাবে অনেক অ্যাডভান্স কাজ করা যায় না, যেমন ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমার হচ্ছে পাওয়ার শেলের কিছু স্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো আমার কাছে আমি এখন সাজেস্ট করবো অ্যান্ড্রয়েড আর আইওএসের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে প্রোডাকশন অ্যাপে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো বলা চলে আর কি। সো যাই হোক, আলটিমেটলি আমি বলতে পারি যে আমার জাস্ট পার্সপেক্টিভটা শেয়ার করলাম, যে আপনারা অ্যাটলিস্ট কম্পোজ মাল্টিপ্ল্যাটফর্ম ট্রাই করে দেখেন। আর যেহেতু সবার পক্ষে রিয়াক্ট নেটিভ আর ফ্লাটার এইভাবে এক্সপিরিয়েন্স করা সম্ভব না, এই জন্যই আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম তাদের সাথে কম্পোজের পার্থক্য কী। আশা করি আমার যেই মেইন মেসেজ সেটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের নতুন প্রজেক্টের ক্ষেত্রে এই প্রসেসটা আপনারা যখনই ইমাজিন করবেন, আই হোপ আপনাদের সিদ্ধান্ত নিতে একটু হলেও সহজ হবে। থ্যাংক ইউ।